অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের জন্য সন্ধি নিয়ে এসেছি। সন্ধি তোমাদের সবারই জানা আছে। সন্ধি কি তোমরা ভালোভাবে জানো, সন্ধির প্রকারভেদ জানো। তদুপরি আমরা আজকে কিছু নিয়ম কানুন শিখব। কোন ধ্বনির সাথে কোন ধ্বনি মিলে কি হয়। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, সেটি তোমরা সবাই জানো। আমরা কি করি? দুই বন্ধুতে সন্ধি করি, মানে দুই বন্ধু মিলেমিশে কোনো কাজ করি, সন্ধি করি, মিলে কোনো কাজ করা। তো ব্যাকরণেও আমাদের সন্ধি আছে। ব্যাকরণের সন্ধির কাজ হচ্ছে দুটি শব্দকে, পাশাপাশি অবস্থিত দুটি শব্দের যে বর্ণ সেগুলোকে যুক্ত করা। আমরা কেন সন্ধি করি? কেন আমরা মিলেমিশে শব্দকে একাকার করে দেই? সন্ধি করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কথা বলি তখন আমাদের বাকযন্ত্রের জন্য সহজবোধ্য হয় এমন উচ্চারণ করতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি যদি বলি আমি বিদ্যালয়ে যাব, তাহলে কি আমার কথাটি বলতে খুব ভালো লাগছে না? আমি আমার বাকযন্ত্রে কথাটি আলাদা আলাদা করে উচ্চারণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তো বিদ্যা আলয়, এই যে দুটি পাশাপাশি শব্দ, এই দুটির শেষে যে স্বরবর্ণ আছে, বিদ্যার সাথে আছে, বিদ্যার সাথে কি আছে? আ। আলয়ের সাথে আ শুরুতে আছে, এখানে একটা আ, এখানে একটা আ। বিদ্যা আলয়, এই দুটো আলাদা উচ্চারণ করতে গিয়ে, দুটো আ আলাদা আলাদা উচ্চারণ করতে গিয়ে আমি আরাম বোধ করছি না। এখন আমি দ্রুত উচ্চারণ করতে গিয়ে এই দুটো বর্ণকে, পাশাপাশি অবস্থিত দুটো বর্ণকে মিলিয়ে ফেলি। আমি বিদ্যালয়ে যাচ্ছি। দেখো, কথাটি শুনতেও ভালো লাগছে, বলতেও ভালো লাগছে। এটি হচ্ছে কথা বলা দ্রুততা, শ্রুতি মধুরতা জন্যই আমরা করে থাকি। আমি বিদ্যালয়ে যাচ্ছি, দেখো কত সহজ উচ্চারণটি হয়ে গেল, শুনতেও ভালো লাগছে, আমিও আরাম বোধ করলাম কথাটির মধ্যে। বিদ্যা আলো কি হয়ে গেল? দেখো এখানে, এখানে এই দুটো আ মিলে কি হয়ে গেল? বিদ্যালয়। একটি আ মিলে, দুটো আ মিলে একটি আতে রূপান্তরিত হলো। এই সন্ধি কি কাজ করে? এই সন্ধি দুটো বর্ণকে এক করে দেয়, অথবা কখনো কখনো একটি বর্ণকে বদলে দেয়, অথবা দুটো বর্ণ মিলে একটি দীর্ঘ বর্ণ রূপ লাভ করে, অথবা নতুন বর্ণে রূপান্তর ঘটে। সন্ধির এগুলো হচ্ছে কাজ। পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। এই সন্ধি আমরা কেন করি, সন্ধির কাজ কি কি আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে সন্ধি, ব্যাকরণ মানে হচ্ছে নিয়ম কানুন বিশ্লেষণ করা। ব্যাকরণ শব্দের অর্থই হচ্ছে বিশ্লেষণ করা। এবং এই যে পরিবর্তন, এই যে কোনো বিষয়ের এই যে ঘটে যাওয়া, যেমন সন্ধি ব্যাকরণ ঘটাইনি, আমরা ঘটাই। আমরা কথা বলতে গিয়ে ঘটিয়ে ফেলি।
তখন ব্যাকরণের কাজ হচ্ছে সেটিকে বিশ্লেষণ করে দেখানো যে কিভাবে আমরা এই ঘটনাটি ঘটালাম। আমাদের বাকযন্ত্রের সাহায্যে আমরা এই যে রদ বদল করি শব্দের উচ্চারণে, এটা আমরা কিভাবে করেছি, ব্যাকরণের কাজ হচ্ছে সেটি বিশ্লেষণ করে দেখিয়ে দেওয়া। তো এই সন্ধির ক্ষেত্রেও ব্যাকরণ আমাদের দেখিয়ে দিয়েছে কোন কোন সূত্রে আমাদের সন্ধি ঘটে, কিভাবে কিভাবে সন্ধি ঘটে সেগুলোই সূত্রের মাধ্যমে ব্যাকরণ আমাদের দেখিয়ে দিচ্ছে। আমরা সূত্র অনেকগুলো সূত্র আছে তোমাদের। আরেকটা বিষয় সেটি হচ্ছে প্রকারভেদ। সন্ধি 3 প্রকার তোমরা জানো। স্বরসন্ধি, স্বরসন্ধি মিলে গেলে সেটি হবে স্বরসন্ধি। স্বরবর্ণে স্বরবর্ণের মিলন হলে স্বরসন্ধি। এখানে দেখো তো, এখানে এই যে আ একটা স্বরবর্ণ আছে, এখানে আরেকটা আ আছে, দুটি আ মিলে একটি আ হয়েছে। তো এটি তো অবশ্যই স্বরবর্ণ, স্বরসন্ধি। স্বরবর্ণে স্বরবর্ণ মিললেই স্বরসন্ধি হবে। কিন্তু এখানে যখন একটি ব্যঞ্জন বর্ণ থাকবে তখন সেটি কিন্তু হয়ে যাবে ব্যঞ্জন সন্ধি। একটি ব্যঞ্জন অথবা দুটোই যদি ব্যঞ্জন হয় তাহলে কিন্তু সেটি হয়ে যাবে ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গ সন্ধি তো বিসর্গ থাকতে হবে, বিসর্গের সাথে যে সন্ধি হয় সেটি হচ্ছে বিসর্গ সন্ধি। তো ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধির বিষয়টি আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে আমি শুধুমাত্র স্বরসন্ধি নিয়ে কয়েকটি সূত্র, অল্প কিছু সূত্র আমরা নিয়েছি, কারণ সময়ের স্বল্পতা। অল্প কয়েকটি সূত্র থেকে আমরা সংক্ষিপ্তভাবে শিখব। আমাদের সূত্রটা জানা থাকলে আমাদের পড়াটা, আমাদের বিচ্ছেদ করা, সন্ধি করা সহজ। তো সূত্র মানে হচ্ছে নিয়ম। 1 নাম্বার সূত্র আমরা একটু দেখি। 1 নাম্বার সূত্রে আমরা দেখতে পাচ্ছি স্বরেয় এবং স্বরেয়া নিয়ম। স্বরের সাথে স্বরেয় মিললে কি হবে? স্বরের সাথে স্বরেয়া অথবা আগে স্বরেয়া পরে স্বরেয়, এই যে মিলন কি হয় দেখো তো। নব, এইটাকে যদি আমরা ভাঙি নবান্ন, নব যোগ অন্ন, নবান্ন। নব এই বয়ের সাথে কিন্তু কি আছে? বয়ের সাথে কিন্তু অ আছে, নব অ আছে। এই অ আর এই অ মিলে কি হয়েছে? আ মানে স্বরেয়া হয়েছে, মানে দীর্ঘ রূপ লাভ করেছে। স্বরেয় হচ্ছে হ্রস্ব বর্ণ মানে ছোট, আর স্বরেয়া হচ্ছে দীর্ঘ স্বর। তাইলে দুটো অ মিলে কি হয়েছে? দীর্ঘ স্বরে রূপান্তর হয়েছে। অ অ মিলে হয়েছে আ। দেখেছ? অ আর অ মিলে হয়েছে আ। এখানে কথাবৃতের মধ্যে কি হয়েছে আমরা একটু দেখি। কথাবৃত, কথা যোগ অমৃত। অমৃত মানে কি জানো? অমৃত হচ্ছে মধু, যার কথা মধুর মতো মিষ্টি, কথামৃত। যেই কথাটি মধুর মতো মিষ্টি, কথামৃত। এখানে দেখো আ আর অ দুটো মিলে কি হচ্ছে? এইটাই হয়েছে। দুটো মিলে আগে আ পরে অ মিলে হয়েছে আ, কথামৃত, আকার। মহাশয় কি হয়েছে দেখো তো। মহাশয়, মহা যোগ আশয়, মহাশয়। আ আ দুটো আ মিলে একটি আ হয়েছে। এই হচ্ছে অ এবং আয়ের সন্ধি। আরো একটা বিষয় আছে, সেটি আমরা একটু দেখাই। সেটা হচ্ছে অয়ের সাথে যদি ই হয়, স্বেচ্ছা, স্বেচ্ছাতে কি হয়েছে দেখো তো। স যোগ
ইচ্ছা, ইচ্ছা। এখানে আছে অ, এখানে আছে ই, দুটো মিলে হয়েছে স্বেচ্ছা। এই দেখো স্বেচ্ছা, দুটো মিলে হয়েছে এইটা হয়েছে। অ এর সাথে যদি ই মিলে তাহলে হবে একার। তার উদাহরণ হচ্ছে স্বেচ্ছা। তারপরে আরেকটি বিষয় আছে, অ এর সাথে যদি উ মিলে তাহলে সূর্য উদয়। দেখো এখানে কি হলো, সূর্য। সূর্যের সাথে কি আছে, অ আছে। উচ্চারণ করে দেখো, সূর্য অ। আর হচ্ছে উদয়, এখানে কিন্তু উ হয়েছে। সূর্যোদয়, এখানে কিন্তু ও হয়েছে। তাইলে অ আর সাথে যে কয়টি হয় দুটোই মিলে আ হতে পারে, দুটো স্বরেও আগে হোক, স্বরে আগে হোক, স্বরেও পরে হোক, অথবা আগে পরে যাই হোক, আমরা দেখি ওই দীর্ঘ স্বরটিতে রূপান্তর লাভ করেছে, আ হয়েছে। আবার দুটো আ মিলেও আ হচ্ছে। আবার অ আয়ের সাথে যদি রস্বই মিলে তাহলে কি হবে, এ হবে। রস্য উ মিললে হবে উকার, সূর্যোদয়। তাহলে আমরা 1 নম্বর সূত্র শিখতে পেরেছি। আশা করছি তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করছো। যত খাতায় লিখবে তত বেশি তোমার হাত পাকা হবে, তোমার মেমোরিতে সেটি গেঁথে যাবে, তুমি আর ভুলে যাবে না। এরপর আমরা আসি রস্বই এবং দীর্ঘই। পরীক্ষা, রবীন্দ্র, পৃথিবীশ্বর। এখানে কি হয়েছে দেখো, ওই অ আয়ের মতোই, একটি হচ্ছে রস্বস্বর, একটি হচ্ছে দীর্ঘস্বর। এই দুটি মিলে দীর্ঘস্বর হবে। দীর্ঘ রস্বই দীর্ঘই মিলে দীর্ঘস্বর, দীর্ঘই দীর্ঘই মিলে দীর্ঘস্বর। আবার আগে পরে আমরা যাই করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দীর্ঘস্বরই হচ্ছে। পরি, পরি যোগ ইক্ষা কি হলো, পরীক্ষা। দীর্ঘস্বর হচ্ছে পরীক্ষা, এটাতে রূপান্তর হয়েছে। রবীন্দ্র, রবীন্দ্রতে কি হয়েছে, এটা কিন্তু রবি যোগ ইন্দ্র, দুটোই হচ্ছে রস্য। রবীন্দ্র, দুটো রস্য হয়ে গেছে, একটা দীর্ঘ ই, দীর্ঘস্বর। এইটা আর এটা কিন্তু একই রকম, প্রায় নিয়মগুলো একই রকম। পৃথিবী, ঈশ্বর। এখানে পৃথিবী, পৃথিবী ঈশ্বর, ঈশ্বর। এখানে দীর্ঘই, এখানে দীর্ঘই মিলে কি হয়েছে দেখো, এই দীর্ঘই হয়েছে, ঠিক অ আয়ের মতো। মনে থাকবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? একটু যদি মনোযোগ দিয়ে নিয়মগুলো, সূত্রগুলো বুঝে যাও তাহলে কিন্তু আর ভুল হওয়ার কথা নয়। এবং আমরা যাই শিখবো ব্যাকরণে আমরা নিয়ম এবং সূত্র মেনেই শিখব। এবার আমরা আসি রস্য দীর্ঘ। এইটাও কিন্তু একই রকম, এইটাও কিন্তু একই রকম। এখানে আমি কটু উক্তি, কটু উক্তি আমরা এর আগে পড়েছি কথামৃত, অমৃতের মতো মধুর কথা। এখন আমরা শিখব কটুক্তি, তার উল্টোটা। কথামৃত যেমন মানুষকে আনন্দ দেয়, কটুক্তি মানুষকে দুঃখ দেয়, খারাপ উক্তি, খারাপ ভাষা। কটু যোগ উক্তি দুটোই কিন্তু রস্য স্বর
কটুক্তি। কি হলো? এই দুটো মিলে হয়েছে দীর্ঘ স্বর, দীর্ঘ ও, কটুক্তি। লঘু মিলে কি হয়েছে দেখো তো, লঘু, লঘুতে হচ্ছে রস্য যোগ উর্মি, উর্মি মানে ঢেউ, উর্মি, দুটো মিলে কিন্তু কি হয়েছে? দীর্ঘ হয়েছে। একই নিয়ম না? একই নিয়ম। স্বরেয় স্বরেয়া যে নিয়ম আমরা রস্বই দীর্ঘ সেই নিয়ম পেয়েছি, রস্য দীর্ঘ একই রকমের নিয়ম। দুটো মিলে, দুটো দীর্ঘ মিলে দীর্ঘই হবে, দুটো রস্য মিলে দীর্ঘ হবে, এরকম হচ্ছে। লঘু এই রস্য, এটা দীর্ঘ মিলে দীর্ঘ হয়েছে। যেহেতু নিয়মগুলোর সাথে মিল আছে, বধূ উৎসব, বধূ দীর্ঘ উকার এবং রস্য উকার মিলে দীর্ঘ হয়েছে, বধূ যোগ উৎসব, একই নিয়ম, একই রকম। এরপর আমরা একটু ব্যতিক্রমের মধ্যে যাই। সেটি কেমন? সেটি হচ্ছে 4 নম্বরে দেখো, অ আ সাথে রি, রি বর্ণটি আমাদের স্বরবর্ণের তালিকাতেই আছে। 11টি স্বরবর্ণের মধ্যে রি অন্যতম। রি যদি যুক্ত হয় তাহলে দেবর্ষি। এখানে দেবর্ষিকে আমরা যদি বিশ্লেষণ করি, দেব যোগ ঋষি, দেব যোগ ঋষি, দেবর্ষি, দেব ঋষি, অ যোগ রি, কি হলো? এটা হয়ে গেল অর, অর। অথবা যে দেবর্ষি ঋষি, এই অরটাই আমরা এই যে রেপ, অর এবং রেপ উচ্চারণটা করছি আমরা অর, আর আমরা লিখছি রেপ। রেপ তো তোমরা জানো, রেপ হচ্ছে রয়ের সংক্ষিপ্ত রূপ। আমরা যখন কোনো বর্ণের আগে রটা বসাই তখন সেটি রেপ এ রূপান্তরিত হয়। যেমন ধর্ম, ধরম, ধর্ম, রেপ দিয়ে আমরা ব্যবহার করি। আমরা উচ্চারণটা হচ্ছে আমাদের এই রি এবং অ মিলে উচ্চারণটা হচ্ছে অর। দেবর, দেবর্ষি, দেবর্ষি আমরা লিখছি কিরকম? দেবর্ষি, এ রেপ দিয়ে, কিন্তু উচ্চারণটা অর। এই অরটা আসলে রি এবং অ মিলে হয়েছে অর, দেবর্ষি। তারপরে কি? ক্ষুধার্ত, একই রকম। এখানে কিন্তু আ, ক্ষুধা, ক্ষুধা, এখানে আছে আ, ক্ষুধা, রি, এখানে আ, এখানে রি, দুটো মিলে ক্ষুধার্ত, আর্ত, আর্ত। এখানে হয়েছে আ, যেহেতু এটা এখানে আছে আ, এখানে আছে রি, দুটো মিলে হয়েছে আর। অ এবং রি মিলে হয়েছে অর, আ রি মিলে হয়েছে আর। ক্ষুধার্ত, ক্ষুধা, ক্ষুধার্ত, ক্ষুধার্ত, ক্ষুধার্ত। আচ্ছা, এটা নিশ্চয়ই তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে না, একটু লেখো, একটু লিখে লিখে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। আমি আরেকবার বলি, অ এর সাথে যদি রি স্বরধ্বনিটা যুক্ত হয় তখন অর অথবা আর এইরকম উচ্চারণ আসবে। আর সেটা আমরা সন্ধি যখন করি আমরা রেপ দিয়ে এইভাবে লিখি। এরপর দেখো 5 নম্বর নিয়মটা কি? 5 নম্বর নিয়মটা হচ্ছে অ এর সাথে এ ওই যদি থাকে তাহলে কি হয় দেখো, এখানেও কিন্তু রস্য
রস্য রস্য বলে রস্য হতে পারে, আবার দীর্ঘ যদি থাকে তাহলে দীর্ঘই হয়। এখানে দেখো জনৈক, জয় যোগ এক, জনৈক। এখানে কি হয়েছে দেখো, জন অ যোগ এ মিলে হয়েছে ওই, ওই ওই কি, ওই হচ্ছে এই, দীর্ঘ হয়েছে তাই না, ওই তো দীর্ঘ, ওর সাথে এই মিলে হয়েছে ওই, দীর্ঘ। মহাশ্চর্য, মহাশ্চর্য, মহা যোগ ঐশ্বর্য, এই আ ওই মিলে ওই হয়েছে, মানে দীর্ঘটাই হয়েছে ওই। দীর্ঘ যদি থাকে তাহলে আমরা দীর্ঘই বর্ণতে রূপান্তর করি সন্ধি করার ফলে। মহাসম্পদ, ঐশ্বর্য কি জানো, ঐশ্বর্য সম্পদ, যশ খ্যাতি সম্পদ, মহা ঐশ্বর্য, মহা মানে অনেক, অনেক অথবা মহৎ। তাইলে আমরা দেখলাম কি স্বরেয় স্বরের সাথে এ ওই মিলে ওই হবে। 6 নম্বর নিয়মটাতে কি, অ আ সাথে যদি ও ও হয় তাহলে ওই একই ভাবে আমরা দুটো রস্য মিলে দীর্ঘ হয়, একটি রস্য একটি দীর্ঘ মিলে দীর্ঘ হয়। নিয়ম কিন্তু ওই একই, রস্যের সাথে রস্য মিলিয়ে দীর্ঘ হবে, আবার রস্য হতে পারে, আর যদি দীর্ঘ বর্ণ থাকে তাহলে আমরা দীর্ঘ বর্ণই করি। মহা ঔষধ, মহা যোগ ঔষধ যদি হয় তাহলে এইটা আ এটা ও মিলে কি হয়েছে, ও হয়েছে ও। আমরা সংক্ষিপ্তে লিখলে আমরা এভাবে, এটা আর এটা একই, এটা হচ্ছে দীর্ঘস্বর, মহা আ দীর্ঘস্বর ও হ্রস্বস্বর দুটো মিলে দীর্ঘস্বর হয়েছে। চিত্ত উদার্য, এখানে উদার্য, এটা হচ্ছে রস্য, এটা রস্য, চিত্ত উদার্য, উদার্য। মানে উদার, উদার চিত্ত সংক্রান্ত। উদার চিত্ত কি, আমাদের চিত্ত হচ্ছে মন, আর উদার হচ্ছে বড়। আমাদের মন কারো ছোট কারো বড়, বড় মনের মানে হচ্ছে আকারে বড় নয়, মহত্বে বড়। উদার্য হচ্ছে উদার থেকে উদার্য, উদার মানে যার মন উদার বড় মহৎ, চিত্ত মানে মন, আর চিত্ত উদার্য মহৎ, চিত্ত বিশিষ্ট, মহৎ চিত্ত বিশিষ্ট, যার কি হয় মন উদার। তাইলে দেখো এখানে কি হচ্ছে, অ চিত্ত, চিত্ততে কিন্তু কি আছে অ, এটা কিন্তু চিত্ত, এটা চি ও না, ও এবং এটা কিন্তু ত ত। এই যে আমি যখন উ লিখবো এরকম লিখবো, আমি যখন এই যে চিত্ত লিখেছি কিন্তু কি করেছি আমি, তফাৎ কি মাত্রা দিয়েছি। মাত্রা দেওয়ার অর্থ হচ্ছে ত যোগ ত, সরি ত যোগ ত, তখন মাত্রা দিলে হবে ত
যার কোনো অর্থ নেই, তাইলে পুরোটাই ভুল হবে। তাইলে চিত্ত এবং চিত্ত লেখার সময় আমরা কি করি, ত ত যোগ অ, চিত্ত অ আছে এখানে, ত ত যোগ অ, এখানে অ, এখানে হচ্ছে ও, দুটো মিলে দীর্ঘ হয়েছে, কারণ রস্ব রস্ব মিলে দীর্ঘ হবে, আবার ও হয়েছে, ওটা আমরা এভাবে লিখি, রস্ব এবং দীর্ঘ মিলে দীর্ঘ হয়। কথার আসলে বলে মূল কথাগুলো কিন্তু এটাই, রস্ব রস্ব মিলে দীর্ঘ হবে অথবা রস্ব হবে, আবার রস্ব দীর্ঘ বা দীর্ঘ দীর্ঘ থাকলে দীর্ঘই হবে, সেখানে রস্ব হওয়ার সুযোগ নেই। এতক্ষণ যেই কয়টি নিয়ম আমি পড়িয়েছি সূত্র একই নিয়মে, দীর্ঘ রস্ব রস্ব মিলে রস্ব হবে অথবা দীর্ঘ হবে, আর যদি দীর্ঘ না থাকে অবশ্যই সেটি দীর্ঘ হবে, সেখানে আর রস্ব হবে না। আমরা ছোটটাকে ছোট ছোট মিলে বড় করতে পারি, কিন্তু বড় ছোট মিলিয়ে আমরা ছোট করতে পারি না। মূল কথা এটাই। 2-3 বার লিখে লিখে একটু খাতা প্র্যাকটিস করো, আয়ত্তে এসে যাবে। আরো স্বরবর্ণের আরো কিছু নিয়ম আছে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের শিখিয়ে দেব। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ দিলে আমরা সহজে ব্যাকরণটা করতে পারি, সহজে ব্যাকরণটা আমরা আয়ত্ত করতে পারি। আর ব্যাকরণ মানে হচ্ছে নিয়ম বিশ্লেষণ, নিয়ম ধরে যদি আমরা না পড়ি আমাদের ব্যাকরণ পড়া সম্পূর্ণ হয় না। ব্যাকরণ মানে হচ্ছে নিয়ম বিশ্লেষণ, এই বিশ্লেষণ করে করে আমাদের ভাষা শিখতে হবে। এটি হচ্ছে ফেব্রুয়ারি মাস, ভাষার মাস। আমরা ভাষা নিয়ম কানুন শেখার ব্যাপারে আমরা উৎসাহী হব, কারণ আমাদের বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি সামনেই আছে। আমরা ভাষাকে সম্মান করি, এই বাংলা ভাষার কারণে সারা বিশ্বব্যাপী এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, এবং ভাষার প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকবো। বিশেষ করে মাতৃভাষার প্রতি আমাদের ভীষণ শ্রদ্ধা থাকা, প্রত্যেকটা মানুষের, মানুষ মাত্রই দেশপ্রেমী, ভালো মানুষ মাত্রই দেশাত্মবোধ থাকবে, দেশপ্রেম থাকবে, আর দেশপ্রেম, দেশ, মা, মাতৃভাষা প্রতি আমাদের প্রেম থাকতে হবে। আর প্রেম থাকলেই আমরা সেটিকে সযত্নে ধারণ করব। সযত্নে ধারণ করতে হলে ভাষাটাকে নিয়মকানুন সহ আমাদের শিখতে হবে, তবে আমরা আমাদের মাতৃভাষাকে শ্রদ্ধা দেখানো, এটাই হচ্ছে অন্যতম প্রধান অনুষঙ্গ। আমরা কি করব, মাতৃভাষাকে নিয়ম কানুন সহ শিখে ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করব। ফেব্রুয়ারি মাস ভাষার মাস, এই ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমাদের বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। আল্লাহ হাফেজ।